দেখুন সোফিয়া ম্যাম, আপনি কয়েকবার বললেন যে একটু সম্পর্কে উষ্ণতা অ্যাটলিস্ট চিল যেটা ছিল সেটা কম হচ্ছিল গত কয়েক মাস ধরে, কিছুটা মনে হচ্ছিল ফিরে আসছে নর্মালসি। ওইটাই কাল হলো। কোথায় বলছি, এসসিও সামিটে যখন ট্রাম্প খুব রেগুলার গালাগাল দিচ্ছেন, ভারতকে রোজ ছোট করছেন, অপমান করছেন, সেই সময় মোদী সাহেব একটু তেড়ে ফুড়ে উঠে মাথাটা উঁচু করে একটু, আর কি অনেকদিন মাথা নিচু করেছিলেন, উনি এসসিওতে গিয়ে পুতিন আর ট্রাম্প আর পুতিন আর জির সঙ্গে, চায়নার সঙ্গে খুব ভিজিবলি, ডেমনস্ট্রেবলি, দৃশ্যমান ভাবে একটা সখ্যতার ইমেজ, একটা প্রজেকশন দিতে চেষ্টা করলেন একটা ট্রাম্পকে মেসেজ দেওয়ার জন্য। সেই প্রসিদ্ধ ব্যাপারটা যে পুতিনের সঙ্গে 45 মিনিট পার্সোনাল গাড়িতে ওনাদের কথা হলো, কি কথা হলো কেউ জানে না। উনি জি সাহেবের সঙ্গে পাশে দাঁড়িয়ে ছবি তুললেন, আর পেছনে দেওয়ালের কাছে সেই মূর্তির মতন দাঁড়িয়ে আছেন পাকিস্তানের হেড অফ স্টেট, এইসব এগুলো হলো। তারপরে কি হলো, এইখানে অপটিক্সটা ছিল যে ভারত একটা নতুন অক্ষ তৈরি করছে, নিউ অ্যাক্সিস অফ পাওয়ার উইথ চায়না, উইথ পুতিন, উইথ রাশিয়া। ব্রিক্স তো রয়েছেই, যে ট্রাম্পের দাদাগিরির বিরুদ্ধে ভারত মাথা ঝাড়া দিয়ে তেড়ে ফুড়ে উঠে দাঁড়াচ্ছে, এবং তার পাশে চায়না এবং রাশিয়ার সঙ্গে। ঠিক, কিন্তু তারপরে কি হলো, এটা তো উনি করে এলেন, করে এসেই উনি সারেন্ডার করে বসলেন। উনি রাশিয়া থেকে তেল কেনার জন্য মিনিমাইজ করার জন্য ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি প্রাইভেট এবং সরকারি কোম্পানিগুলো, রাশিয়ার যে দুটো মেজর অয়েল এক্সপোর্টার যাদের উপর ট্রাম্প স্যাংশন বসিয়েছেন, তাদের থেকে ওনারা এই নভেম্বর থেকে তেল খুব যথাসামান্য মানে কেনার একটা করে ভায়া মিডিয়া চেষ্টা করছে। রাশিয়া থেকে প্রচন্ড তেল কেনা কমিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প সাহেব বারবার বলে যাচ্ছেন যে হ্যাঁ, মানে এক্সপোজ করে দিচ্ছেন গেমটা, যে মোদি আমাকে কথা দিয়েছেন আস্তে আস্তে উনি পুরো বন্ধ করে দেবেন। এটা এক নম্বর। ইরানের সঙ্গে সম্পর্ক, এই যে এখন যে রাশিয়া চায়না ইরানের যে সখ্যতা, এবং ভারতের সঙ্গে যেটা বহু বছরে ইরানের স্ট্র্যাটেজি খুব প্রক্সিমিটি, পাকিস্তানকে এক ঘরে করে দুদিক থেকে ঘিরে ধরেছিল ইরান আর ভারত মিলে পাকিস্তানকে। ইরানের সঙ্গে উনি ব্রিজ বার্ন করতে শুরু করলেন মোদী সাহেব, এই ট্রাম্পের কথাতেই। চাবাহার যে বন্দর, সে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ভারতের, সেটাকে স্যাক্রিফাইস করলেন। ইরান থেকে তেল কেনা সম্পূর্ণ স্যাক্রিফাইস করলেন। ইরানকে পাকিস্তানে কোলে ঠেলে দিলেন। ইরান এখন পাকিস্তানে গেছেন, ওনাদের মন্ত্রী এখন এখন অ্যাজ আই এম স্পিকিং উনি পাকিস্তানে গেছেন, যে ওদের যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের যেরকম স্ট্র্যাটেজিক ট্রিটি হয়েছে, ইরানের সঙ্গে সেটা এক্সটেন্ড করার জন্য। এর ফলে কি হলো, at that league, Sophia ma'am, at that league you don't play games. With people like Putin and Xi, you don't play games. সেখানে ওরা কোনো হইচই করবেন না, but they will tell you where you get off. পুতিন সাহেব একটু নিজে খুব বিপদে পড়ে আছেন এখন, বিশ্বের দরবারে একটু একঘরে হয়ে তেল ফেলার ব্যাপারে, ওই জন্য উনি ডাইরেক্টলি কিছু বলতে পারছেন না মোদিকে, ভেতরে ভেতরে ফুঁসছেন। কিন্তু জি এর তো সেই বাধ্যবাধকতা নেই। ট্রাম্পের সঙ্গে জি এদিকে চুক্তি করে ফেলেছে প্রায়। ট্রাম্প খুব কিছুদিন হাঁকডাক করে চায়নায় গেলেন। ট্রাম্প যতটা পিউনিটিভ ট্যারিফ চায়নার উপর বসালেন, চায়না সেটা রেসিপ্রোকেট করলো, ভারতের মতন না যে আপনি 50% পিউনিটিভ ট্যারিফ বসালেন আর আমরা মেরেছো কলছির খানা তাই বলে কি প্রেম দেবো না, তা না। চায়না সেই ভাষাতেই ট্রাম্পকে জবাব দিল। ট্রাম্প যেতে শক্তের ভক্ত নরমের জম, উনি এখন গিয়ে মিউ মিউ করে গিয়ে জির পাশে দাঁড়িয়ে ছবি টবি তুলে বলেন চায়না আমার বন্ধু, চায়নার সঙ্গে এই চুক্তি করছি সেই চুক্তি করছি। চায়না ইন্ডিয়াকে বুঝিয়ে দিল, ভাই ইফ ইউ টু ক্যান প্লে অ্যাট ইট, মানে তুমি যদি ট্রাম্পের ওখানে গিয়ে মিউ মিউ করো, মানে আমি ট্রাম্পকে ম্যানেজ করে নেবো, ওটা কোনো ব্যাপার না, তুমি আমাদের বিট্রে করেছো। মেসেজ ইস, তোমরা এসসিওতে সামিটে এসে তোমরা দেখালে যে না পুতিন আর জির সঙ্গে আছি, ট্রাম্প এক ঘরে, তারপরেই গিয়ে তুমি ট্রাম্পের কাছে মিউ মিউ করলে। এই জিনিসটা কিন্তু ট্রাম্প এখন চায়না জবাব দিচ্ছে। এই যেটা সুজন বললেন না, এই কথাটা ভালো করে দর্শকদের মনের মধ্যে দাগ কাটা উচিত। এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে গত বছর অক্টোবরে ওই মহিলা প্রেমা থংড, গত বছর অক্টোবরে উনি ওই রুটে গেছেন, কিচ্ছু হয়নি, হওয়ার কথা নয়। আন্তর্জাতিক যে বিমান পরিষেবা আইন যেটা আছে না, সেখানে ট্রানজিট লাউঞ্জ, এয়ার সাইড ট্রানজিট লাউঞ্জে ভিসা লাগে না। আপনি যে দেশের মাধ্যমে মধ্যে দিয়ে ট্রানজিট করছেন তার ভিসা আপনার লাগবে না। ওটা হচ্ছে এয়ারপোর্টে ট্রানজিট লাউঞ্জ থেকে বেরোবার পরে আপনার ভিসা লাগে, প্রশ্নটা হচ্ছে। এখানেও আপনি অরুণাচলের ভিসা কার ভিসা সেটা এখানে প্রাসঙ্গিক নয়, এটা চায়নাও ভালো করে জানে।
হ্যাঁ, এই ছবিটা আপনি এখন দেখাচ্ছেন, আমি একটু পরে এই ছবিটার ব্যাপারে আসছি, এটা ম্যাকমোহন লাইনের ছবি, এটার ব্যাপারে আমি আসছি। এখন এই বর্তমান প্রেক্ষিতটা বলি, এটা চায়না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তারা একদম ভালোভাবে নেয়নি এই প্লেইং গেমস, যে একবার গিয়ে আমি ওই পুতিন আর এর সঙ্গে, ট্রাম্পের সঙ্গে, পুতিন আর জির সঙ্গে সখ্যতার একটা মেসেজ দেবো, ম্যানিপুলেট করব, তারপর এসেই আবার ট্রাম্পের কোলে ঢলে পড়বো, দে হ্যাভ নট টেকেন কাইন্ডলি টু ইট। এটা একটা খুব বড় মেসেজ দিচ্ছে। এবারে কথাটা হচ্ছে এই চোখে আঙুল দিয়ে যে দে আর গোয়িং আউট অফ দ্য ওয়ে, যেটা করার কথা নয়, আইনত কোনো সেখানে তার স্ট্যান্ডিং নেই, এইটা সম্পূর্ণ বেআইনি কাজ, সম্পূর্ণ রকম বেআইনি কাজ, যাই তার ভেতরে অরুণাচল নিয়ে ডিমান্ড থাকো, এটা তারা করতে পারে না, তাও করে দেখিয়ে দিল। কারণ এখন শক্তের, এখন হচ্ছে যে জোরজার মুলুক তার পৃথিবীতে চলছে, ট্রাম্প সাহেব সেটা দেখিয়ে দিয়েছেন, যাকে তাকে বোমা ফেলছেন, বোমা ফেলে বলছেন সে নার্কো টেররিস্ট, যেখানে সেখানে নৌকো দেখে মাঝ সমুদ্রে ইন্টারন্যাশনাল ওয়াটার্সে বোমা ফেলছেন। চায়না তারপর থেকে স্বর চড়াচ্ছে, এই তাইওয়ান নিয়েও সুর চড়াচ্ছে, কিন্তু ট্রাম্পের এটা দেখার পর থেকে কি করে নেবে। জাপানের সঙ্গে, জাপান তো অনেক বেশি উন্নত ইত্যাদি, তাদের আমেরিকার ডাইরেক্ট তারা ডিফেন্স প্যাক্ট রয়েছে, তাদের সঙ্গে সুর চড়িয়ে কথা বলছে, সেখানে মোদি কোন ছাড়। আমি তারপরে যদি জয়শঙ্কর এবং ইন্ডিয়ার যদি আপনি স্ট্যান্সটা দেখেন, সেই মিউ মিউ, সেই একটা পোশাকি দেওয়া যে না এটা করা ঠিক উচিত হয়নি, ঠিক হয়নি, কিন্তু সেই নিয়ে কোনো কড়া পদক্ষেপ না, কিচ্ছু না। জয়শঙ্কর সাথে 2 বছর আগেই বলে রেখেছিলেন দে আর মাচ লার্জার ইকোনমি, আমরা পেরে উঠবে না, তাই কিছু করছি না। এরপরে আর আপনার কি বলার থাকলো। এবারে আপনি যে ছবিটা আনেন, যেটা অমিতাভবাবু বললেন, এটা আমি একটু ক্লিয়ার করে দিই ছবির মাধ্যমে, যে প্রথম ছবিটা আনলেন, এইটা হচ্ছে ম্যাকমোহন লাইন। এই যে লাল লাইনটা দেখছেন, বাঁদিকে নিচের কোণা থেকে উঠে ডান দিকের ওপরের কোণা অব্দি গেছে। এটার পরিপ্রেক্ষিত হচ্ছে 1914 সালে তিনটে দেশের শাসক, তিনটে অঞ্চলের শাসক মিলে 1914 সালে সিমলায় একটা ট্রিটি করার জন্য বসলেন। তাতে ব্রিটিশ ইন্ডিয়ান শাসক ছিলেন, ব্রিটিশ ইন্ডিয়ান রাজত্ব শাসক, সুজারেন অথরিটি অফ চায়না। এই কথাটা দর্শকরা একটু ভালো করে 2-3 বার আমি বলবো, বুঝে নিন। টিবেটেরও সেখানে রিপ্রেজেন্টেটিভ ছিলেন। টিবেট কিন্তু আলাদা স্বাধীন দেশ তখনও ছিল না, এখন তো নয়, তখনও ছিল না। তারা একটা অটোনমাস স্বয়ংশাসিত অঞ্চল ছিল চায়নার মধ্যে। তার সুজারেন পাওয়ার, যেটা প্রভুসত্তা নাকি হিন্দিতে বলে, সেই সুজারেন পাওয়ার, সভারেন পাওয়ার হচ্ছে চায়না। সুতরাং সে সুজারেন অথরিটি চায়না, তার দালাই লামার যে লাসার সরকার, মানে যারা আঞ্চলিক আপনার অটোনমাস সরকার যেটা, এবং ব্রিটিশ ইন্ডিয়া, তিনজনে বসতেন। তাদের এজেন্ডা কি ছিল? দুটো এজেন্ডা ছিল। একটা হচ্ছে এই যে চাইনিজ এম্পায়ার, যার অংশ টিবেট, এইখানে যেটা দেখাচ্ছেন, এটা হচ্ছে ম্যাকমোহন লাইনের খুব ডিসপিউটেড অংশ, যেটা নিয়ে মারামারি হয়েছিল যেটা 1962 সালে। এটা রাখুন বর্ডারে, আমি বলছি এখানে কেন। তো সুতরাং এই চায়না টিবেটের সঙ্গে যে ভারতের বর্ডার, ব্রিটিশ ইন্ডিয়ার বর্ডারটা, সেটা ছিল ম্যাকমোহন লাইন, রেড লাইন, ওরা বলে রেড লাইন, লাল লাইন, ওটা ডিমার্কেট করবে। এবং যেটা টিবেট অটোনমাস এরিয়ার সঙ্গে চায়না সুজারেন অথরিটি যে অভ্যন্তরীণ বর্ডার, সেটা ছিল ব্লু লাইন, তার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। সেটা চায়নার সুজারেন অথরিটির সঙ্গে লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি যেটা টিবেট, তাদের মধ্যেকার যে ভেতরের অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন, সেটা ছিল ব্লু লাইন। রেড লাইন নিয়ে কোনো ডিসপিউট তখন কিন্তু হয়নি, ম্যাকমোহন লাইন নিয়ে চায়না বলেনি। এই কথাটা বারবার প্লিজ সবাই জেনে রাখুন, বুঝে রাখুন দর্শকরা। চায়না যে এখন একটা গল্প দেওয়ার চেষ্টা করে, এটা আমরা কোনোদিন মানিনি, তাই সই করিনি ওই ম্যাপের ওপরে, এটা মিথ্যে কথা। ওরা ইনিশিয়াল করেছিল কেন? ইনিশিয়াল মানে ইনিশিয়াল যেটাকে বলে, পুরো সই না, যে আমরা ম্যাকমোহন লাইন নিয়ে আমাদের কিছু বক্তব্য নেই, মেনে নিচ্ছি, আমরা পুরোটা সই করছি না কেন? সেটা হলে আমাদের ব্লু লাইনটা মেনে নিতে হবে। কিন্তু টিবেটের সঙ্গে আমাদের পারসেপশন ডিফারেন্স রয়েছে অভ্যন্তরীণ ব্লু লাইন দিয়ে, টিবেটের সঙ্গে আমাদের যে বর্ডারটা, অ্যাডমিনিস্ট্রেটিভ বর্ডারটা, সেটা আমরা মানছি না, সেজন্য আমরা সই করলাম না। কিন্তু সেখানে চায়না কোনো ডিসপিউট তোলেনি ম্যাকমোহন লাইন নিয়ে।